জিয়া মোশতাকের প্রত্যক্ষ মদদে হত্যা করা হয় জাতির পিতাকে, স্পষ্ট করে গেছে বঙ্গবন্ধুর খুনিরাই। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। করোনা ভ্যাকসিন পেতে রাশিয়া সহ 4টি দেশকে চিঠি পাঠাচ্ছে সরকার। কালই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত, চীনের অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ। রিজেন জেকেজির পর এবার জাদিদ কাণ্ড। অস্তিত্বহীন অটোমোবাইল প্রতিষ্ঠানের সঙ্গে পিপিই সরবরাহের চুক্তি, 9 কোটি টাকা আগাম নিয়ে লাপাত্তা মালিক। এবং ফের চালু হলো আন্তনগর 13 জোড়া ট্রেন। তবে পরিচয়পত্র দেখে ভ্রমণের নতুন নিয়মে ভোগান্তি, টিকিট কেটেও যেতে পারেননি অনেকেই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদ ছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচারের পথ বন্ধ করতেই বিদেশি আইনজীবীকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল। তিনি বলেন, বেগম জিয়াও অপারেশন ক্লিন হার্টের নামে নির্বিচারে মানুষ হত্যা করে। বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় একথা বলেন শেখ হাসিনা। শোকাবহ আগস্টে নানান কর্মসূচির মাধ্যমে সপরিবারে নিহত জাতির পিতাকে স্মরণ করে থাকে আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় রোববার ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়। করোনার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে কেন্দ্রীয় নেতারা এবং গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা। স্মরণ সভায় প্রধানমন্ত্রী বলেন, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় বসা জিয়াউর রহমানই জাতির পিতাকে হত্যা করে পরাজিত শক্তির এজেন্ট হয়ে কাজ করেছিলেন। জিয়াউর রহমান, যাকে প্রমোশন দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর জেনারেল বানিয়েছিলেন, সে এর সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল। স্যার টমাস উইলিয়ামসকে বাংলাদেশে রাষ্ট্রপতির হত্যার তদন্ত করবার জন্য পাঠানো হয়। জিয়াউর রহমান কিন্তু স্যার টমাস উইলিয়ামস এমপিকে ভিসা দেয় নাই। তিনি জানান, বিএনপি নেত্রী ক্ষমতায় এসে অপারেশন ক্লিন হার্টের নামে নির্বিচারে মানুষ হত্যা করে নৈরাজ্য চালিয়েছেন বছরের পর বছর। একটা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পথ বন্ধ করে দিয়েছিল খালেদা জিয়া ক্ষমতায় এসে। অপারেশন ক্লিন হার্টের নামে যুবলীগের কর্মী যাকে যেখানে পেয়েছে নিয়ে হত্যা করেছে। তার স্বামী যা করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী তাদের ইন্ডেমনিটি, আর সে এসে নির্বিচারে মানুষ হত্যা করে তাদের ইন্ডেমনিটি দিয়ে গেছে। করোনার সময়ে দেশব্যাপী কাজ করা নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সরকার প্রধান বলেন, আরও অনেকের সম্পৃক্ত হবার সুযোগ ছিল। এই করোনা ভাইরাসের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা সহযোগী সংগঠন, নেতাকর্মীরা যে যেখানে পেয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে। আর তেমন কোনো রাজনৈতিক দল বা কোনো সংস্থা বা কাউকে তো আমরা এভাবে দেখিনি, ঠিক মানুষের জন্য নিজেকে এভাবে অকাতরে বিলিয়ে দেওয়া। মহামারীর বিরূপ পরিস্থিতি অতিক্রম করতে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হেয় করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে অনলাইন বৈঠকে তিনি কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, পুরো রাষ্ট্রকে দলীয়করণ করে ফেলেছে আওয়ামী লীগ। আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের জন্য যারা কিছু তৈরি করেন বা ফাউন্ডেশন দিয়ে দেন, তাদেরকে আমরা খুব সহজেই ভুলে যাই, অথবা তাদের বিরুদ্ধে এমন কিছু কথা বলি যেগুলো অপপ্রচার হয়ে আপনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই দেশের স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, যিনি যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, একই সঙ্গে তিনি রাষ্ট্র পরিচয়ের দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, জাগিয়ে তুললেন, তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সমস্ত কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। করোনা ভ্যাকসিন পেতে রাশিয়া সহ 4টি দেশকে চিঠি পাঠাচ্ছে সরকার। কালই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভ্যাকসিন আনার ব্যাপারে সার্বিক প্রক্রিয়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিকে ভ্যাকসিন সরবরাহে চীনের অগ্রাধিকার তালিকা রয়েছে বাংলাদেশের নামও। অদৃশ্য ভাইরাস কোভিডের কারণে বিশ্ব পরিস্থিতি বদলে গেছে। কোভিড আক্রান্ত হয়ে বিভিন্ন দেশে এ পর্যন্ত প্রায় 8.25 লাখ মানুষের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুসারে কেবলমাত্র বাংলাদেশেই আক্রান্তের সংখ্যা 3.25 লাখ, আর মারা গেছেন 3,500-এরও বেশি মানুষ।
এমন পরিস্থিতিতে রাশিয়া প্রথম ভ্যাকসিন প্রয়োগের ঘোষণা দেয় বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে। এছাড়া আবিষ্কারের দিক থেকে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত অনেকটা এগিয়ে। বাংলাদেশের জন্য ভ্যাকসিন পেতে এরই মধ্যে রাশিয়া সহ 4টি দেশের সঙ্গে কথা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাশিয়ার সাথেও যোগাযোগ হয়েছে। ইতিমধ্যে আমি রাশিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি এবং চায়নার অ্যাম্বাসেডারের সাথেও কথা বলেছি এবং ইউএসএতে যারা তৈরি করছে তাদের সাথেও কথা বলেছি। আমরা চিঠি অলরেডি WHO-তে পাঠিয়েছি আর এই 4 দেশের চিঠি আমরা অলরেডি দিয়ে দিতে বলেছি। আমাদের কাছে প্রায়োরিটি যারা আগে দিতে পারবে এবং যারা আমাদেরকে সহজ শর্তে দিবে সেটাই প্রায়োরিটি এবং যাদের কোয়ালিটি ভালো হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে জনসংখ্যার 20% ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া চীন বাংলাদেশকে অগ্রাধিকার তালিকায় রেখেছে জানিয়ে মন্ত্রী বলেন, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেই চূড়ান্ত করা হবে ভ্যাকসিন আনার সার্বিক প্রক্রিয়া। এই বিষয়ে আগামী কাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা আছে। আলোচনায় আমরা ভ্যাকসিন নিয়ে কোথায় কোথায় পাওয়া যায় এই বিষয়গুলো অবহিত করব এবং মাননীয় প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত দিবেন এই বিষয়ে আমরা সেইভাবে আমরা ইনশাল্লাহ কাজ করব। WHO বলতেছে যে 20% তারা পৃথিবীর সব দেশের জন্যই পপুলেশনের 20% তারা ব্যবস্থা করার চেষ্টা করবে। তবে ভ্যাকসিন আবিষ্কারে বিশ্ব পরিস্থিতি অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে সাধারণ মানুষের জন্য ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গাড়ির যন্ত্রপাতি আমদানি প্রতিষ্ঠান তার সঙ্গেই দ্বিগুণ মূল্যে পিপিই সরবরাহের জন্য 32 কোটি টাকার চুক্তি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চুক্তির 1.5 মাসের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও 3 মাসেও দিতে পারেনি তারা, উল্টো তুলে নিয়েছে আগাম 9 কোটি টাকা। চুক্তিতে উল্লেখিত জাদিদ অটোমোবাইলসের ঠিকানা অস্তিত্ব নেই এই প্রতিষ্ঠানের। রিজেন্ট জেকেজির পর স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তি জালিয়াতির এমন চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। আশরাফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। দেশে করোনা শুরুর পর 1027 কোটি টাকার ফান্ডে গঠন করা হয় ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস ERPP প্রকল্প। গত 19 মে 50,000 পিস কাভারঅল পিপিই, 50,000 পিস KN95 মাস্ক, 50,000 পিস N95 মাস্ক ও 1 লাখ পিস হ্যান্ড গ্লাভসের জন্য 32 কোটি টাকার চুক্তি করে জাদিদ অটোমোবাইলস নামে একটি গাড়ির যন্ত্রপাতি আমদানিকারক প্রতিষ্ঠানের সাথে। বাজারে ভালো মানের একটি পিপির দাম 2,000 টাকা করে হলেও জাদিদ তাদের পিপির দাম ধরেছে 3,900 টাকা। চুক্তিতে উল্লেখিত জাদিদের ঠিকানা বর্ধিত পল্লবীর 6 নম্বর বাড়িতে গিয়ে এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এখানে কোনো অফিস নাই, আমি এখানে দাসি 2005 সাল থেকে। না এখানে না, মিথ্যা কথা, বাটপারি, বিশ্ব বাটপারি এগুলি সব। উনি তো দীর্ঘদিন ধরে অটোমোবাইলস ব্যবসার সাথে জড়িত, অ্যাজ ওয়েল এজ হেলথ ডিপার্টমেন্টে উনার ভালো কিছু সক্ষতা আছে। প্যান্ডেমিকটা আসার পরে প্রেক্ষাপটগুলো আর একটু দূরত্বও তৈরি হয়েছে, আর উনি রেগুলার এখানে আর আসা শুরু করেননি। সরকারের সাথে করা চুক্তিতে পণ্যের মান সুস্পষ্ট করা নিয়ম থাকলেও ERPPর তৎকালীন প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির স্বাক্ষরিত চুক্তিতে সেটা নেই। বিদেশ থেকে পণ্য আমদানি করতে ওষুধ প্রশাসনের NOC নিতে গেলে প্রথম দফায় অনুমতি দেওয়া হলো, দ্বিতীয় দফায় অনুমতি দেওয়ার আগে বিষয়টি সন্দেহ হওয়ায় চুক্তির সত্যতা জানতে গত 9 জুলাই অধিদপ্তরে চিঠি দেন ওষুধ প্রশাসন। তার উত্তর মেলেনি এখনো। এছাড়া চুক্তিতে 1.5 মাসের মধ্যে পণ্য সরবরাহের কথা বলা হলেও প্রায় 3 মাসেও কোনো পণ্য জমা পড়েনি স্বাস্থ্য অধিদপ্তরের স্টোরে। কমিটির পক্ষ থেকে কোনো মান যাচাই করা বা এই ধরনের কোনো কাজে যুক্ত ছিলাম না। চুক্তিপত্রে অগ্রিম বিলের ক্ষেত্রে কথায় 20 ভাগের কথা বলা হলেও অঙ্কে 30 ভাগ বিল দেওয়ার কথা উল্লেখ করা হয়। এই অনুযায়ী অধিদপ্তর থেকে 9,09,15,000 টাকা সাউথ ইস্ট ব্যাংকের বনানী শাখার একটি অ্যাকাউন্টে তুলে নিয়ে লাপাত্তা হয়েছেন জাদিদের স্বত্বাধিকারী কাজী শামীমুজ্জামান কাঞ্চন। তার 2টি মোবাইল নম্বরে 3 দিন ধরে একাধিক কল ও মেসেজ পাঠিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তিনি এই প্রতিবেদককে ব্লক করে রাখেন। এর মধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন তিনি। ইতোমধ্যে ERPPর সাবেক প্রকল্প পরিচালক ইকবাল কবিরকে প্রত্যাহার করা হয়েছে। নতুন পরিচালক এ বিষয়ে কথা বলতে আগ্রহী নন। রিজেন্ট জেকেজির পর এবার জাদিদ অটোমোবাইলসের জালিয়াতি। প্রশ্ন উঠেছে, দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর এসব প্রতিরোধের নাকি জালিয়াতির এক মহাযজ্ঞ আয়োজনে ব্যস্ত ছিল স্বাস্থ্য অধিদপ্তর।
যেসব ঘটনা প্রকাশ হচ্ছে সেগুলো বিচারের আওতায় আসছে, কিন্তু প্রশ্ন থেকে যায় প্রকাশ হচ্ছে না এমন ঘটনার সংখ্যা আরও কত। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঘুষ ছাড়া ফাইল নড়ে না উচ্চ আদালতে, এমনকি নজর এড়াতে টয়লেট ও চায়ের দোকানেও চলে লেনদেন, এমন অভিযোগ করেছেন আইনজীবীরা। তারা বলছেন মামলা করা থেকে শুরু করে আদেশ পাওয়া পর্যন্ত প্রতি পদে পদে আপোষ করতে হয় ঘুষের সঙ্গে। এসব অনিয়মের বিরুদ্ধে অভিযান করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তারাই তো ঘুষ খাচ্ছে, তারা আর কি এটা কি করবে? এটা তো শিখাইছে তোরা টাকা ছাড়া করবি না। একটা অর্ডার নামাইতে টাকা লাগে, টাকা ছাড়া অর্ডার নামাইতে পারবেন না। ওয়াশরুমের ভিতরে টাকা লাগে, ওয়াশরুমের ভিতরে বাথরুমে টাকা লো, আপনি কি বন্ধ করতে পারবেন? আচ্ছা মানলাম এটা ক্লোজ হয়ে গেল, বাইরে টাকা লো। ঘুষ ও অনিয়মের ঘটনা যেন ওপেন সিক্রেট দেশের সর্বোচ্চ আদালতে। সবাই জানে, কিন্তু কেউ মুখ খোলে না। মামলার আবেদন থেকে শুরু করে আদেশ পাওয়া পর্যন্ত ধাপে ধাপে দিতে হয় ঘুষ। নজরদারি এড়াতে টয়লেট ও চায়ের দোকানে হয় রমরমা ঘুষ বাণিজ্য। রোববার হঠাৎই ছন্দপতন হয় এমন অপতৎপরতার। ঝটিকা অভিযানে একটি শাখায় যান আপিল বিভাগের বিচারপতি। আটক করা হয় 43 জনকে, যদিও পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। আইনজীবী সমিতি দায়িত্ব নিয়েছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ওনারাই ব্যবস্থা নিচ্ছেন। অনিয়মের সঙ্গে শুধু যে কোর্টের কর্মচারীরা জড়িত তা কিন্তু নয়, কিছু অসাধু আইনজীবীও জড়িয়ে পড়েছেন। তাই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা জানান আইনজীবী সমিতি। কোন রকম ঘুষ, দুর্নীতি, অনিয়ম সুপ্রিম কোর্টের কোন পর্যায়ে আমরা বরদাস্ত করব না। দুর্নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মাঝে মাঝে এরকম ঝুটিকা রেইড করা দরকার। এর আগেও ঘুষ অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। টিকিট যার ভ্রমণ তার, রেলের নতুন এই নিয়মে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই টিকিট নিয়ে রেল স্টেশনে যাওয়ার পরও যেতে পারেননি কাঙ্ক্ষিত গন্তব্যে। তবে মন্ত্রী বলছেন টিকিট বিক্রিতে কালোবাজারি রোধেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে করোনা মোকাবেলা করে পর্যায়ক্রমে সব রুটে আন্তনগর ট্রেন চালুর লক্ষ্যে আজ থেকে যাত্রা শুরু করেছে 13 জোড়া ট্রেন। টাকা দিয়ে টিকিট কেটেও স্টেশনে ঢুকতে পারেননি এই যাত্রীরা। রোববার থেকে কার্যকর হওয়া টিকিট যার ভ্রমণ তার এই আইনের কারণে ভোগান্তিতে তারা। যাত্রীদের কাছে থাকা টিকিট পরিবারের অন্য কারো জাতীয় পরিচয়পত্র দিয়ে কেটে দেয়া। টিকিটে লেখা নাম আর যাত্রীর নামে অমিল থাকায় ফেরত দেয়া হয় তাদের। উনি বলছে আমি যেতে পারবো না। কেন? এই যে টিকিট করছি আমার আইডিতে কাটতে হবে। ওনা বলতেছে যে আমি যাইতে পারবো না, টিকিটটা আমার মেয়ের জামারিদা করাইছে, আইডি কার্ড সাথে নিয়ে আসি নাই। এখন বলতেছে যে আপনি পরে আসেন। নতুন এই বিধিতে টিকিট হস্তান্তরকারীকে 3 মাসের কারাদণ্ড, টিকিটের সমপরিমাণ অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার নিয়ম করা হয়েছে। একইভাবে যাত্রীকেও জরিমানা স্বরূপ গুনতে হবে টিকিটের সমপরিমাণ অর্থদণ্ড। আমরা তো সবাই 100% শিক্ষিত না, যা আমরা এটা বুঝবো সবাই। অনেকে অশিক্ষিত যারা আছে তারা তো বুঝতে পারবে না যে অনলাইন কি। পজিটিভ দিক হচ্ছে যে কালোবাজারি এটা বন্ধ হবে, এটা ঠিক আছে, অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে, যার টিকিট সে ভ্রমণ করবে। এদিকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে রেলপথমন্ত্রী জানান, টিকিট কালোবাজারি ও জালিয়াতি প্রতিরোধেই এই আইন করা হয়েছে। আমরা কেন এটা করছি? যাতে ব্ল্যাক মার্কেটটা ঠেকানোর জন্য। একটা আইডেন্টি কার্ডে 4টা টিকিট করতে পারবেন না। এর উদ্দেশ্য হলো যে আপনার সঙ্গে যে 4 জন ভ্রমণ করছে আপনার লোক, সেটা আপনাকে কনফার্ম করতে হবে, যাতে আপনি ব্ল্যাক মার্কেটিং করছেন না, এইটা আমাদেরকে বুঝতে হবে। করোনা সংকট মোকাবেলা করে 31শে আগস্টের মধ্যে আন্তনগর সব ট্রেন চালুর লক্ষ্য নিয়ে প্রথম ধাপে 19টির পর দ্বিতীয় ধাপে রোববার চালু হয় আরও 13টি ট্রেন। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। করোনার সময়ে বাড়ল আকাশপথে ভ্রমণের খরচ। এখন থেকে বিমানে কোথাও গেলেই উন্নয়ন ও যাত্রী নিরাপত্তা ফি বাবদ গুনতে হবে বাড়তি টাকা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। তবে বিমান কর্তৃপক্ষ বলছে এ ফি বাবদ 3 থেকে 450 কোটি টাকা আয় হবে প্রতি বছর। অভ্যন্তরীণ রুটের যাত্রীদের বিমান ভ্রমণে খরচ বাড়ল 170 টাকা। বিমানে ভ্রমণের ক্ষেত্রে প্রতি যাত্রীকে উন্নয়ন ফি দিতে হবে 100 টাকা ও নিরাপত্তা ফি 70 টাকা। এছাড়া সার্কভুক্ত দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর উন্নয়ন ফি ও নিরাপত্তা ফি বাবদ গুনতে হবে মোট $11 বা 900 টাকারও বেশি। পরিচালন ব্যয় মেটাতেই এই ফি নির্ধারণ করা হলেও একে বাড়তি চাপ হিসেবে দেখছেন বেশিরভাগ যাত্রী। মানুষের ইনকাম কমে গেছে এই মুহূর্তে, আমি মনে করি এটা যে একটা বাড়তি চাপ সৃষ্টি করবে। যদি তারা আসলেও বাস্তবে উন্নয়ন করে হয়তো আমরা দিতে বাধ্য। চার্জটার এগেনস্টে সার্ভিসটা ঠিকমতো দেওয়া হয়, এটা আন্ডারস্ট্যান্ডেবল, কোনো সমস্যা নাই।
সরকারি সিদ্ধান্তে এই ফি আরোপ করা হয়েছে জানিয়ে বিমানবন্দরের পরিচালক জানান, বিমানবন্দরের উন্নয়ন আর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবহৃত হবে এই অর্থ। বছরে আনুমানিক 3 থেকে 350 কোটি টাকা সিভিল এভিয়েশন রেভিনিউ ইনকাম হবে, এবং যা কিনা বিমানবন্দর উন্নয়ন এবং নিরাপত্তার কাজে কিছুটা হলেও সহায়তা করবে। বর্তমান সংকটকালীন সময়ে এই ফি আরোপ করা ঠিক হয়নি বলে মনে করে এয়ারলাইন্সগুলো। এতে বিমানে ভ্রমণে কিছুটা বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। সিদ্ধান্তটা এয়ারলাইন্স এবং যাত্রী দুজনের জন্য এই মুহূর্তে একটা বাড়তি চাপ বলে আমার কাছে মনে হচ্ছে। আমরা ডেফিনেটলি ডেভেলপমেন্টের পক্ষে, এটা যদি কিছুদিন পরে অ্যাটলিস্ট কিছুটা স্থিতিশীলতা যদি আসতো, তখন যদি এটা ইমপ্লিমেন্ট করা যেত, আমার মনে হয় সবাই এটাকে খুব সহজভাবে মেনে নিত। গত 22 জুলাই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে বিমানের টিকিট না পেয়ে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। সকালে নগরীর 2 নম্বর গেইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের সামনে নানা হয়রানির কথা তুলে ধরেন করোনার আগে দেশে এসে আটকা পড়া রেমিটেন্স যোদ্ধারা। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। টিকিট না পেয়ে পাসপোর্ট উঁচিয়ে বিক্ষোভ রেমিটেন্স যোদ্ধাদের। বেশ কয়েকদিনের নানা হয়রানি আর ক্ষোভ আজ রূপ নেয় বিক্ষোভে। চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে রাস্তায় নেমে নানা হয়রানির কথা তুলে ধরেন বৈদেশিক মুদ্রা প্রেরণকারী দেশের অর্থনীতির চাকা সচল রাখা প্রবাসীরা। 8 মাস 10 দিন হয়ে গেছে, এখন এরা বলতেছে যে হয়তো যারা 6 মাসের ভিতরে আছে তাদের পেপারগুলি জমা দেন, আর যারা 6 মাসের অতিক্রম হয়ে গেছে তাদের পেপারগুলি দিবেন না। যখন সিরিয়াল পাইছি তখন বলতেছে যে কি আপনারা টিকিট এখন দিতে পারবো না। আমারটা টিকিট হইতেছে না, ট্রাভেলসে গেছে আমার তো 1 লাখ টাকা চাইতেছে, কেউ কোনো ট্রাভেলসে 80,000 টাকা চাইতেছে। তবে বিমান সংস্থাগুলোর নানা দুষ্কৃতির কথা উল্লেখ করে অতিরিক্ত যাত্রীর কারণে কিছুটা এ সমস্যা বলে জানাই আটাপ। যে ক্লিয়ারেন্স লাগবে না বলছে, সাথে সাথে মানুষ হুমড়ি খেয়ে বিমানতে গেল, সাথে সাথে তার প্যাসেঞ্জারকে সিট দিতে পারবে না। ফ্লাইট বাড়ানোর জন্য বলেছি, অ্যাকর্ডিংলি টুকটাক ফ্লাইট বাড়তেছে, কিন্তু তাতে সংকুলন হচ্ছে না। মূলত করোনার আগে আবুধাবি, দুবাই আর শারজাহ থেকে আসা প্রবাসীরা এই বিক্ষোভ করেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনাকালীন তৈরি পোশাক খাতের আটকে যাওয়া অর্ডারের 80% পুনরায় রপ্তানি করেছে দেশীয় গার্মেন্টস মালিকেরা, যার বাজার মূল্য $3 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। পুরাতন অর্ডার ফিরে আসার পাশাপাশি বিদেশি ক্রেতাদের নতুন অর্ডারের প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে কম দামি পণ্যের অর্ডার তুলনামূলক বেশি আসায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ জুন ও জুলাই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হয়েছে 1,22,000 টিউএস কন্টেনার পণ্য। শুধুমাত্র জুলাই মাসে গত 18 মাসের রেকর্ড ভেঙে 72,359 টিউএস কন্টেনার পণ্য রপ্তানি হয়েছে। আর রপ্তানি পণ্যের সিংহভাগ তৈরি পোশাক। করোনা দুর্যোগে আটকে যাওয়া অর্ডার ফিরতে শুরু করাই রপ্তানি বাণিজ্যের উদ্যোগতি বলে মনে করেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চিলড্রেন ওয়্যার, বেবি ওয়্যার, আমাদের নিত্য প্রয়োজনীয় যে আইটেমগুলো আছে, শার্ট প্যান্ট, ওই অর্ডারগুলো মোটামুটি আসতেছে। করোনার সংক্রমণের শুরুর পর প্রথম 4 মাসে অন্তত $3.5 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার বাতিল করে, পাশাপাশি স্থগিত করে অনেক অর্ডার বিদেশি ক্রেতারা। এখন পুরাতন অর্ডারের কারণে এখাতে প্রাণচাঞ্চল্য ফিরল নতুন অর্ডার নিয়ে কিছুটা সংশয় রয়েছে বিজিএমইএ। বাংলাদেশের এই পোশাক শিল্পে অবকাঠামোগত সুযোগ সুবিধা অন্যান্য যে কোনো দেশের চাইতে অনেক ভালো। যদি ভালো রেসপন্স আসে, ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারবো। গার্মেন্টস ব্যবসায়ীদের মতে বিদেশি ক্রেতাদের আস্থায় রাখতে কাঁচামাল আমদানি থেকে তৈরি পোশাক রপ্তানি পর্যন্ত সব ধরনের জটিলতা দ্রুত কাটাতে হবে। ক্লথিং সেক্টরে বাংলাদেশের ইমেজটাকে ধরে রাখতে হলে আমাদের লিড টাইমটা কমাতে হবে। লিড টাইম কমাতে গেলে আমাদের চট্টগ্রামের বন্দরের দক্ষতাটা বাড়াতে হবে। আমার কাস্টমস আছে, বন্ড আছে, এখানে কিন্তু প্রায়োরিটি সেক্টর হিসেবে এই তৈরি পোশাক খাতকে বিবেচনায় নিতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে 26শে মার্চ বন্ধ হয়ে যায় সবগুলো গার্মেন্টস কারখানা। তবে গত 26শে এপ্রিল থেকে সীমিত আকারে গার্মেন্টসগুলো খুলে দেওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বৈরী আবহাওয়ার কারণে মাছ শূন্য কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। উপকূলে ফিরেছে প্রায় 6,000-এরও বেশি মাছ ধরা ট্রলার। জেলেরা বলছেন, হঠাৎ সাগর উত্তাল ও বাতাস বেড়ে যাওয়ায় সাগরে মাছ শিকার না করে উপকূলে ফিরতে বাধ্য হয়েছেন তারা। আর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ শূন্য হওয়ায় বেকার হয়ে পড়েছেন মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
সাগরে মাছ শিকার শেষে ট্রলারগুলো থেকে মাছ উঠানামায় সরগরম থাকে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের জেটি ঘাট। কিন্তু এখন নোঙর করা শত শত মাছ ধরার ট্রলার। বৈরী আবহাওয়ার কারণে 5 থেকে 7 দিন ট্রলারে বসেই বেকার সময় পার করছেন জেলেরা। সিগন্যাল হওয়ার কারণে আমরা এখানে ঢুকে গেছি। আজকে এখানে বসে আসছি পরে 8 থেকে 10 দিন। খুবই সংসারের খুবই অসুবিধা চলতেছে আর কি, কারণ আমাদের কোনো কামাই রুজি নেই। একটা ট্রলারে 25-26 জন মানুষ, মাছ না পাইলে আমরা যদি গাড়ো 5 দিন বয়ে থাকি আমার অনেক টাকা লস খায়। মৎস্য অবতরণ কেন্দ্রের মাছ রাখার পল্টুন, ব্যবসায়ীদের হাক ডাকে জমজমাট থাকে, কিন্তু মাছশূন্য মৎস্য অবতরণ কেন্দ্র। সিঙ্গলের কারণে ট্রলার ডুবে গেছে, এখন ব্যবসা বন্ধ। আমরা খুব এখন মনে করে কষ্টের মধ্যে আছি। ট্রলারগুলো মাছ পাইতেছে না, সাগরে যে চলতে পারতেছে না, এখানে ফিশারিতে মাছ কোনো নাই। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন, বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের মাছ ধরার নৌযান উপকূলে ফিরে এসেছে। এখানে প্রায় 4,500 মতো নিবন্ধিত বোট আছে, তারা সাগরে যেতে পারছে না। তো আশা করা যায় 4-5 দিনের মধ্যে এই বৈরী আবহাওয়া কেটে যাবে এবং সাগরে জেলেরা মাছ ধরতে যাবে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজারকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 150 মিলিমিটার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনা সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানা সহ বাড়তি ভাড়া আদায় হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে বিভিন্ন সড়কে অভিযানে নেমেছে বিআরটিএ। সকাল থেকেই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে এই অভিযান শুরু হয়। এ সময় সরকারি নির্দেশনা না মানায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 15টি মামলায় 15টি বাসের কাগজ জব্দ করার পাশাপাশি 10,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও কাগজপত্র না থাকায় ডাম্পিংয়ে পাঠানো হয় একটি গাড়ি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্দেশনা না মেনে অতিরিক্ত যাত্রী বহন, পাশাপাশি 2 সিটে যাত্রী নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায় সহ আটক পরিবহনগুলোর প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনাকালীন এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি। নেত্রকোনায় কলাবাগান থেকে উদ্ধার হওয়া নবজাতকের দায়িত্ব নিতে আবেদন করেছেন নিঃসন্তান 5 দম্পতি। যাচাই বাছাই শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। চিকিৎসকরা বলছেন, শিশুটির শারীরিক অবস্থা ভালো। জন্মের পরই বাগানে ফেলে দেওয়া হয় ফুটফুটে এই নবজাতকটিকে। পুলিশের সহায়তায় উদ্ধার হওয়া শিশুটি চিকিৎসাধীন নেত্রকোনা সদর হাসপাতালে। পরম মমতায় তার দেখাশোনা করছেন নার্সরা। পরিচয়হীন এই শিশুটিকে বাবা মায়ের আদরে লালন পালন করতে আবেদন করলেন নিঃসন্তান 5 দম্পতি। তবে যাচাই বাছাই শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা জানালেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। যে সমস্ত দম্পতিরা নিতে চাচ্ছেন তাদের শিশুটির সর্বোচ্চ সিকিউরিটি বিবেচনায় এনে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। চিকিৎসকরা বলছেন, শিশুটি সুস্থ, এরপরও সাবধানতার জন্য রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। বাচ্চারা ভর্তি হওয়ার পর থেকেই বাচ্চারা সুস্থই আছে। আমরা সেবা শুশ্রূষা করতেছি, তা আমাদের সাথে আবার পুলিশ কর্মকর্তারাও আছে। গত 9 আগস্ট দুপুরে জেলা সদরের কাইলাটি এলাকার একটি কলাবাগানে শিশুটিকে দেখতে পান স্থানীয়রা। পরে 999-এ কল দিলে পুলিশ মেয়ে নবজাতকটিকে উদ্ধার করে। সময় সংবাদ, নেত্রকোনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জিয়া মুস্তাকের প্রত্যক্ষ মদদে হত্যা করা হয় জাতির পিতাকে, স্পষ্ট করে গেছে বঙ্গবন্ধুর খুনিরাই। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। এবং রাজধানীতে র্যাব পুলিশ সেজে বেড়েই চলেছে ছিনতাইয়ের ঘটনা। সক্রিয় অন্তত 200 চক্র। সর্বস্ব কেড়ে নিয়ে মিলেছে হত্যার প্রমাণও। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।